স্যার আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। আশা করি আল্লাহ পাকের রহমতে সবাই ভালো আছি, সুস্থ আছি। এইটি ত্রিভুজের বাহুগুলোর অনুপাত 5, 12, 13 এবং পরিসীমা 30 সেন্টিমিটার। একটি ত্রিভুজের বাহুগুলোর অনুপাত 5, 12, 13 এবং পরিসীমা 30 সেন্টিমিটার। ত্রিভুজটি অঙ্কন করো এবং কোণ ভেদে ত্রিভুজটি কী ধরনের তা লেখো। তো ত্রিভুজটি অঙ্কন করার আগে আমাকে জানতে হবে সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ না বিষমবাহু ত্রিভুজ হয়। তা আমরা আগে অঙ্কন করার চেষ্টা করব। তো প্রথমত হচ্ছে আমরা এখানে যে তথ্যগুলো দেওয়া আছে এটা লেখার চেষ্টা করি। এখানে ত্রিভুজের বাহুগুলোর অনুপাত, এখানে ত্রিভুজের বাহুগুলোর অনুপাত 5, 12, 13 তিনটা অনুপাত। আমরা অনুপাত দেখে কিন্তু আমরা অলরেডি বুঝে ফেলেছি এটা সমকোণী ত্রিভুজ, কারণ আমরা অবগতই হয়ে গেছি এর উপরে। এবং পরিসীমা 30 সেন্টিমিটার এবং পরিসীমা 30 সেন্টিমিটার। এই তথ্যগুলো দেওয়া আছে আমাদের, এই তথ্যগুলো হচ্ছে আমাদের দেওয়া আছে। এখন আমাদের প্রথমে বলেছে ত্রিভুজটি অঙ্কন করো এবং কোণ ভেদে ত্রিভুজটি কী ধরনের তা লেখো। ধরি অনুপাতের সাধারণ রাশি, অনুপাতের সাধারণ রাশি সমান x। অতএব ত্রিভুজের বাহুগুলো যথাক্রমে 5x, 12x ও 13x। এরপরে তিন বাহুর যোগফল ইকুয়াল হচ্ছে 30 সেন্টিমিটার। সেখান থেকে x এর মান পাওয়া যাবে। পাওয়া গেলে তোমরা দেখতেছো যে 5, 12, 13ই হবে, কারণ x এর মান এই তিনটা যোগ করলেও 30 হয়, ওখানেও 30 আছে। প্রশ্ন মতে সংক্ষেপে লিখি 5x যোগ 12x যোগ 13x ইকুয়াল হচ্ছে 30। তো এইখান থেকে যোগ করে পাচ্ছি আমরা, বা 30x ইকুয়াল হচ্ছে 30, x ইকুয়াল হচ্ছে 1। অতএব বাহুগুলো যথাক্রমে 5 গুণ 1 সমান 5 সেন্টিমিটার। তারপর হচ্ছে 12 গুণ 1 সমান 12 সেন্টিমিটার এবং 13 গুণ 1 সমান 13 সেন্টিমিটার। এখানে 13 স্কোয়ার ইকুয়াল 5 স্কোয়ার যোগ 12 স্কোয়ার, অতএব 169 ইকুয়াল 169। সুতরাং ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ। সুতরাং ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ। পিথাগোরাসের উপপাদ্য। ব্যাস, নিম্নে ত্রিভুজটি অঙ্কন করা হলো। এটা ক নম্বরের প্রশ্ন হিসেবে আসলে সাজে না, অঙ্কন করা হলো। তারপর সমকোণী ত্রিভুজ আঁকবো কিভাবে, এখানে তোমরা তোমাদের মতো করে সমকোণী ত্রিভুজটা এঁকে ফেলো। প্রথমে ভূমি নিলে, নেওয়ার পরে এখান থেকে একটা অংশ কাটলে, যেহেতু ত্রিভুজ তোমার অপেক্ষা করতেছে, ভূমি নেওয়ার পরে এখান থেকে মনে করো যে এর উপর একটা লম্ব আঁকলাম। এটা হচ্ছে আনুমানিক হিসাবে আঁকা ভালো, সমকোণী ত্রিভুজ দিয়ে এরকম এঁকে দিলে, কারণ এখানে 5, 12, 13 আঁকতে গেলে খাতায় ধরা মুশকিল হয়ে যাবে। এই জন্য এটা 5, এটা বোঝালে 12, এটা 13। ব্যাস, এটুকুই যথেষ্ট। আমি অনেক সময় নিলাম ক নম্বর প্রশ্নের জন্য তোমাদের সাথে। x না ধরেও করা যায়। অনুপাতগুলোর যোগফল হচ্ছে এখান থেকে আমরা যেটা পাবো, তাহলে প্রথম বাহু, তৃতীয় বাহু, এভাবে এক্স না ধরে যদি কেউ করতে চাও সেভাবে করতে পারো। অনুপাতগুলোর যোগফল যদি লেখো,
অনুপাতগুলোর যোগফল সমান হচ্ছে 5 যোগ 12 যোগ 13, 100 বার করা যাবে। তাহলে এটা হয় 30। তাহলে প্রথম বাহু এভাবেও করা যাবে। প্রথম বাহু সমান হচ্ছে যেটাকে বের করব আমরা 30 দিয়ে বের করব, 30-এর 5/30, 30 কেটে গেল সমান 5। দ্বিতীয় বাহু এভাবে বের করা যাবে। যদি কেউ এভাবে করতে চাও, এভাবে না করে এক্সটাকে না ধরে যদি কেউ এভাবে করতে চাও তাও করতে পারবে, কোনো সমস্যা না। অনুপাতগুলো যোগফল দিয়ে অনুপাতের মানটাকে বের করে নেওয়া। প্রথম বাহু যাকে বের করবো সে উপরে, আর যাকে দিয়ে বের করবো সে নিচে, আর যে তথ্য দিয়ে মানটা বের করবো সে সামনে থাকবে। প্রথম বাহু, দ্বিতীয় বাহু, তৃতীয় বাহু, এভাবে 5, 12, 13 এই একই মানই বের হবে। এক্ষেত্রে কোনো সমস্যা না। আমি এক্সট্রাকে একটু ধরে নিয়েছি তোমাদের বোঝার সুবিধার জন্য। যদি কেউ এভাবে করতে চাও তাও হবে। তো আমরা ক নম্বর অঙ্ক শেষ করলাম। এটা ছিল 23-এর ক নম্বর অঙ্ক। আমরা এখন খ নম্বর অঙ্কে চলে যাব। আমাকে যারা SW সেন্ড করেছো, আমি কিন্তু MCQ-গুলো দিয়েছিলাম তোমাদের। কয়েকজন মাত্র সেন্ড করেছে MCQ সহ, 3 জন না 4 জন, একজন ছেলে মাহি ইকবাল, ওই শুধুমাত্র ছেলেদের ভিতরে সেন্ড করেছে। আর মেয়েরা MCQ সবাই করনি, 2 জন না 3 জন MCQ সেন্ড করেছে, বাকিরা কেউ করনি। সৃজনশীল আগ পর্যন্ত অনেকেই অঙ্ক পাঠিয়েছে, অনেকেই। এরপরে আমরা এখন খ নম্বর অঙ্কে যাব। বৃহত্তর বাহুকে দৈর্ঘ্য এবং ক্ষুদ্র বাহুকে প্রস্থ ধরে অঙ্কিত আয়তক্ষেত্রের কর্ণের সমান বাহুবিষ্ট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। বৃহত্তর বাহুকে দৈর্ঘ্য, ক্ষুদ্র বাহুকে প্রস্থ ধরে। তো আমরা এখন তাহলে ক হতে পাই ত্রিভুজের, এখানে ত্রিভুজ কিন্তু পরীক্ষা হলে লিখবা বিস্তারিত। ত্রিভুজের বাহুগুলো যথাক্রমে 5 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার ও 13 সেন্টিমিটার। এটা আমরা ক হতে পেয়েছি। ক হতে এই তথ্যগুলো আমরা পেয়েছি। তাহলে এর ভিতরে সবথেকে বড় বাহু দেখতে পাচ্ছি আমরা এটা, সবথেকে ছোট বাহু হচ্ছে এটা। আমাদের প্রশ্নে ওরা বলেছে, তথ্যে আমাদের কাজ করতে বলেছে যে ত্রিভুজটির বৃহত্তর বাহুকে দৈর্ঘ্য এবং ক্ষুদ্র বাহুকে প্রস্থ ধরে অঙ্কিত আয়তক্ষেত্রের কর্ণের সমান বাহুবিষ্ট বর্গের ক্ষেত্রফল নির্ণয় করো। তার মানে হচ্ছে আয়তক্ষেত্রের যে কর্ণ হবে সেই কর্ণের সমান একটা বর্গের বাহু ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে বৃহত্তম বাহুকে দৈর্ঘ্য আর ক্ষুদ্র বাহুকে প্রস্থ ধরে, তাহলে শর্ত অনুসারে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান 13 সেন্টিমিটার, প্রস্থ সমান 5 সেন্টিমিটার। এবার আয়তক্ষেত্রের ক্ষেত্রফল তো আমরা সবাই জানি, কিন্তু আমাদের কিন্তু ক্ষেত্রফল বলেনি ওরা বের করতে। আমাদেরকে বলেছে যে কর্ণের দৈর্ঘ্য, প্রশ্নটা ভালো করে পড়ে দেখো, বাহুকে প্রস্থ ধরে আয়তক্ষেত্রের কর্ণের সমান। তাহলে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সূত্র আমরা সবাই জানি। আমরা এবার লিখব জানি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সমান √ দৈর্ঘ্য স্কয়ার যোগ প্রস্থ স্কয়ার একক। তাহলে এখানে দৈর্ঘ্য ছিল 13 তার হোল স্কয়ার প্লাস প্রস্থ ছিল 5 তার হোল স্কয়ার, করলে হয় হচ্ছে ক্যালকুলেটর, এটা করলে হয় 194 সম্ভবত। 13 স্কয়ার মানে হচ্ছে 13 স্কয়ার হচ্ছে 169, 13 স্কয়ার হচ্ছে 169 যোগ হচ্ছে 25, জি 194। তাহলে একটা পেলাম 194। এখানে একক ছিল, এখানে লিখতে হবে সেন্টিমিটার, এটাও সেন্টিমিটার। তো শিক্ষার্থীরা অঙ্কটা মনে হয় কমপ্লিট হতে যাচ্ছে। আমাদেরকে বলেছিল যে এই দৈর্ঘ্যটাই হবে বর্গের বাহুর দৈর্ঘ্যের সমান। এখন প্রশ্ন করতে পারো স্যার এটাকে বর্গমূল করে দেন না, বর্গমূল করে দিব না, কারণ একে বর্গের ক্ষেত্রফল যেহেতু বের করতে বলা হয়েছে তখন তুমি নিশ্চিত যে বর্গের ক্ষেত্রে একে স্কয়ার দিতে হবে, এটা কিন্তু তুমি নিশ্চিত। যার জন্য এখানে দ্বিতীয় শর্ত মতে, শর্ত দুইটা ছিল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের এই তথ্য নিতে বলেছিল, আর দ্বিতীয় শর্তে বলেছিল আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য যা হবে বর্গের বাহুর দৈর্ঘ্য ঠিক তাই হবে, সেই বর্গের ক্ষেত্রফলটা কত। তাই আমাদেরকে বের করতে বলা হয়েছে যে বর্গের ক্ষেত্রফল কত। লিখব যেহেতু আয়তক্ষেত্রের
যেহেতু বর্গের বাহুর দৈর্ঘ্য সমান আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, তাহলে এখানে কর্ণের দৈর্ঘ্য পেলে তোমরা হচ্ছে আয়তক্ষেত্রের বাহু হিসেবে পাচ্ছ 194 সেন্টিমিটার। এবারে ক্ষেত্রফল, অর্থাৎ বর্গের ক্ষেত্রফল সমান 194 তার হোল স্কোয়ার, এত বর্গ সেন্টিমিটার। উত্তর হচ্ছে 194 বর্গ সেন্টিমিটার। আমরা যেটা পেলাম এটা হচ্ছে আমাদের বর্গের ক্ষেত্রফলটা পেলাম। বর্গের ক্ষেত্রফল হচ্ছে 194 বর্গ সেন্টিমিটার। এটা খুবই ইজি একটা প্রশ্ন ছিল, আমার মনে হয় যে এখানে রিপিট করে বোঝানোরও দরকার নেই। আমরা যারা এই ক্লাস দেখতেছি সবার কাছে আমি কোনো কিছু গ্যাপ দিইনি। আয়ত বানানটা ভুল হয়েছে এখানে, আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। যাই হোক, যা বলতেছিলাম, তাহলে ত্রিভুজ ক হতে পেয়েছিলাম দৈর্ঘ্য প্রস্থ এরপর ক্ষেত্রফল, মানে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য যা বর্গের বাহুর দৈর্ঘ্য তাই হবে, সেখান থেকে বর্গের ক্ষেত্রফল বের করলাম। আমরা এখন এর গ নম্বর প্রশ্নের দিকে যাচ্ছি। গ নম্বর প্রশ্নটা আজকে তোমাদের ছিল 17 এবং 18 নম্বর অঙ্কে। গ নম্বর প্রশ্নে যে বেসিক 17 এবং 18 নম্বর অঙ্কের একই বেসিক ছিল, আজকের ক্লাসেরই বেসিক ছিল এটা। তো অনেকে হয়তো করেছো, অনেকে টোটালি টাস্ক করোনি, এখনও সময় পাওনি, অনেক বিজি মানুষ থাকে, তো তোমরা অনেকে অনেক বিজি, সময়ের অভাবের জন্য হয়তো অনেকে সলভ করতে পারোনি। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে 23-এর গ নম্বরটা করব। 23-এর গ প্রশ্নটা পড়ার চেষ্টা করো সবাই। 23-এর গ নম্বরে বলেছে উক্ত আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ, দৈর্ঘ্য যদি 10% এবং প্রস্থ 20% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। তাহলে উক্ত আয়তক্ষেত্র ছিল কিন্তু আমাদের খ নম্বর প্রশ্নে। খ নম্বর প্রশ্নের আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থ ওকে আবার নিয়ে এসেছিলাম ক নম্বর প্রশ্নের কাছ থেকে। তাহলে আমরা এখন যেটা পাচ্ছি এখানে সেটা হচ্ছে, আমরা যেটা এখানে পাচ্ছি গ নম্বর প্রশ্ন শুরু করার সময় খ হতে পাই লিখতে হবে। খ হতে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য পেয়েছিলাম আমরা 13 সেন্টিমিটার, প্রস্থ পেয়েছিলাম আমরা 5 সেন্টিমিটার। যেহেতু এখানে ক্ষেত্রফল নিয়ে কাজ করতে বলা হয়েছে, আমাদেরকে বলা হয়েছে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে, ক্ষেত্রফল নিয়ে আমাদের এখানে কাজ করতে হবে। তো যেহেতু ক্ষেত্রফল নিয়ে আমরা এখানে কাজ করব, সেক্ষেত্রে দৈর্ঘ্য 10% আর প্রস্থ 20% বৃদ্ধি পেলে তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কিন্তু বের করা দরকার, ক্ষেত্রফল নিয়ে কাজ করতে হবে। অতএব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক। দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক। এখানে দৈর্ঘ্য হচ্ছে 13 আর প্রস্থ হচ্ছে 5 বর্গ সেন্টিমিটার, তাহলে 65 বর্গ সেন্টিমিটার। এটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল পেলাম আমরা। এখন দৈর্ঘ্য 10% বৃদ্ধি করতে হবে আর প্রস্থ 20% বৃদ্ধি করতে হবে, করলে ক্ষেত্রফল কি পরিমাণ বৃদ্ধি পাবে সেটা বের করতে হবে। আবারও বলতেছি, এই দৈর্ঘ্যকে বাড়াতে হবে 10% আর প্রস্থকে বাড়াতে হবে 20%। বাড়ালে ক্ষেত্রফল কি পরিমাণ বেড়ে যাবে, আমাদের ক্ষেত্রফলটা কি পরিমাণ বেড়ে যাবে সেটা আমাদের এখান থেকে বের করতে হবে। তাহলে 10% বৃদ্ধিতে দৈর্ঘ্য ইকুয়াল 10% বৃদ্ধিতে দৈর্ঘ্য সমান 13 প্লাস 13 এর 10%। এই 13 প্লাস 13 10% কেন লেখা হলো এটা অনেকে বুঝতে কষ্ট হয়ে যায়। এই 10% বৃদ্ধিতে, মনে করো আমি একটা আয়তক্ষেত্র নিলাম, এর এই বাহুটা আছে তোমার 20 আছে, এই 20 বাহুটাকে যদি তোমার 10% বৃদ্ধি করতে বলা হয় তাহলে কত দাঁড়ায় জানো? 20 এর 10%। এর অর্থ কি? 20 এর 10 ভাগ 100। এই 0 0 কাটলো, এই 0 0 কেটে গেল 2। তার মানে বাড়ার পরে কি বাহুর দৈর্ঘ্য 2 হয়ে যাবে? নিশ্চয়ই নয়। তাহলে 2টা আসলে কি? 2টা হচ্ছে সে বৃদ্ধির পরিমাণ। তাহলে আমার বাহুটা আগে কত ছিল? আগে ছিল 20, বেড়ে আমার এখন হয়েছে কতটুকু? 22। তার মানে বৃদ্ধির পরিমাণ হচ্ছে 2। তাহলে নতুন করে
এই বাহুটা যদি 10% বৃদ্ধি পায়, এই 20 সেন্টিমিটারটার দৈর্ঘ্য যদি 10% বৃদ্ধি পায়, তখন সেই বাহুটা দাঁড়ায় হচ্ছে 20 + 2 = হচ্ছে 22। এর জন্য আমরা যখন তোমাদেরকে শেখাই বা তোমরা যখন অঙ্ক এটা লেখো, তখন লেখার সময় লিখি আমরা 13 + 13 এর 10%, এইটুক সেই বৃদ্ধির পরিমাণ, আর এটুক তোমার মূল বাহু, এইটুক সেই বৃদ্ধি, আর মূল বাহুর সাথে বৃদ্ধির পরিমাণটা যোগ হয়ে যাবে। আমি আশা করব তোমরা বিষয়টা খেয়াল করেছো, তাহলে আর আনইজি লাগবে না, তোমাদের কাছে সহজ লাগবে আশা করি। তো এক্ষেত্রে যেটা আমরা এখন করতেছি, 13 + 13 এর 10/100, 13 এর 10/100, এখানে কেটে সেটে গেলে কি থাকে সেটা লিখে দিলেই হয়ে গেল। আমরা যে ক্ষেত্রফলটা এখান থেকে পাচ্ছি এখন, সেটা হচ্ছে 130 ভাগ হচ্ছে 100, 1.3 যোগ হচ্ছে 13, যোগ 13, তার মানে হচ্ছে 14.3। এটু ক্যালকুলেশন করার পরে আমরা যে নতুন দৈর্ঘ্য পাচ্ছি সেটা হচ্ছে 14.3 সেন্টিমিটার। 20% বৃদ্ধিতে প্রস্থ ইকুয়াল 20% বৃদ্ধিতে প্রস্থ সমান 5 + 5 এর 20%। তাহলে 5 + 5 এর 20/100, তাহলে এটা বুঝতেই পারতেছো, 5 × 100 কেটে গেল, তাহলে এটা দাঁড়াচ্ছে আমাদের 6। আবার ক্যালকুলেশন করে ভুল হয়, বা 20/100 1 আর এলো 6, তাহলে 6 সেন্টিমিটার। আমাদের নতুন যে দৈর্ঘ্যটা পেয়েছিলাম, নতুন দৈর্ঘ্য পেয়েছি এইটা, প্রস্থ পেয়েছি এটা, তাহলে নতুন যে ক্ষেত্রফল সেটা তাহলে কত দাঁড়াচ্ছে? অতএব বৃদ্ধিপ্রাপ্ত ক্ষেত্রফল সমান হচ্ছে 14.3 গুণ হচ্ছে 6 বর্গ সেন্টিমিটার। আমাদের বৃদ্ধি পাওয়ার পরে যে ক্ষেত্রফলটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে এইটা, যেটা আমি লিখলাম 14.3 গুণ 6, তাহলে এখানে দাঁড়াচ্ছে কত আমাদের? 14.3 গুণ 6 85.8 বর্গ সেন্টিমিটার। এটা নতুন ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে কতটুকু? তাহলে বৃদ্ধি পেয়েছে, এই বড় ক্ষেত্রফল থেকে ছোট ক্ষেত্রফলটা বাদ দিতে হবে। অতএব ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে, অতএব ক্ষেত্রফল বৃদ্ধি পায় 85.8 - 65 বর্গ সেন্টিমিটার, সমান হচ্ছে 20.8 বর্গ সেন্টিমিটার। এই 20.8 বর্গ সেন্টিমিটার এই ক্ষেত্রফলটা আমাদের বৃদ্ধি পেয়েছে, এই ক্ষেত্রফলটা আমাদের বৃদ্ধি পেয়েছে। আমাদের কিন্তু শতকরা বের করতে বলা হয়েছে, তাহলে কততে বৃদ্ধি পেয়েছে? এটা 65-তে বৃদ্ধি পেয়েছে। 65 ক্ষেত্রফলে বৃদ্ধি পেয়েছে এত, আর একে কত, 100 কত। এখন ঐকিক নিয়মে অঙ্কটা করা খারাপ দেখা যায়, তাহলে অতএব ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পায়, অতএব ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পায় 100 এর 20.8 ভাগ হচ্ছে 65 করলে যেটা আসে সেটা, তাহলে 100 গুণ 20.8 ভাগ হচ্ছে 65, 32% সমান হচ্ছে 32%। তো ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে, আমাদের ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে 32%। এই ক্ষেত্রফলটা আমাদেরকে বৃদ্ধি পেয়েছে এখানে, এটা এই মার্কার দাও তো, ওই এটা দাও। আমরা মাত্রই শেষ করলাম 23 নম্বর অঙ্কটা। 23 নম্বর অঙ্কটা শেষ করা হলো। 23 নম্বর অঙ্কে আমরা চেয়েছিল উক্ত আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10%, প্রস্থ 20% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। তো আমাদের ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পেয়েছে
32%। আমরা প্রথমে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য থেকে নতুন ক্ষেত্রফল পেয়েছিলাম, দৈর্ঘ্য প্রস্থ থেকে বৃদ্ধিপ্রাপ্ত ক্ষেত্রফল দুটো বের করে আমাদের ক্ষেত্রফল দাঁড়িয়েছেন, বৃদ্ধির ক্ষেত্রফল হচ্ছে এটা, তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে আমাদের হচ্ছে এখান থেকে 20.8, তাহলে শতকরা পেয়েছে কত। এটা অনেকে হয়তো বুঝতে পারে না কি করে এটা লেখা হয়, বিষয়টা ছোট ছোট ক্লাসে শিখেছো তোমরা। 65 বর্গ এককে বা বর্গ সেন্টিমিটারে বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধি পায় হচ্ছে 20.8 বর্গ সেন্টিমিটার। অর্থাৎ একে কত বৃদ্ধি পায়, 20.8 বাই হচ্ছে 65, আর 100-তে কত বৃদ্ধি পায়, 20.8 গুণ 100 বাই হচ্ছে 65। এ হলো করার পদ্ধতি আসলে, কিন্তু এই ঐকিক নিয়মে এখানে উপস্থাপন করাটা আসলে ঠিক না, যার জন্য আমরা যে কাজটা করি এক লাইনে করার চেষ্টা করি। এটা এক লাইনে করলে সুবিধা হয়, গ্রহণযোগ্যতা বাড়ে। আমরা এর পরবর্তীতে যেটা যাব 24 নম্বর অঙ্ক, বেশ সহজ একটা অঙ্ক, অল্প সময় হয়ে যাবে ইনশাল্লাহ। আমি কিন্তু ক্লাস যথেষ্ট স্লো করাচ্ছি, মানে আস্তে আস্তে লিখতেছি। আমি এত আস্তে লিখতে আমার খুব কষ্ট হয়। কিছু কিছু অভিভাবক বা শিক্ষার্থীরা বলেছে, স্যার আপনার করানোটা একটু ফাস্ট হয়ে যাচ্ছে, অতি দ্রুত লেখা হয়ে যায়, আমরা লিখে পারি না, বুঝতে অসুবিধা হয়, যার জন্য আমার গতি একটু কমিয়ে দিয়েছি। আবার কারো কারো রাগ হতে পারে, স্যার এত আস্তে আস্তে কেন লিখতেছে। যাই হোক, 24 নম্বর অঙ্ক। 24-এর ক নম্বর অঙ্ক আমরা অলরেডি শিখে এসেছি। আমি যখন তোমাদের 11.1 শিখিয়েছিলাম, সেখানে 11.1-এর প্রথম ক্লাসের ভিতরে এই অঙ্কটা শেখানো হয়েছিল। শর্ট একটা বেসিক ছিল যে অনুপস্থিত এবং উপস্থিত শিক্ষার্থীর অনুপাত কত ছিল। পূর্বের ক্লাসটা দেখে আসলে তোমাদের সমস্যার সমাধান হয়ে যাবে। তো সুতরাং 24-এর ক নিয়ে আমি আর আলোচনা করবই না, আমি এখন খ নম্বরে চলে যাব একবারে। 24-এর খ নম্বর, 24-এর ক নম্বর আমার আগের লেকচারে এই পেজেও আছে, আমি মুছিনি। এখানে আমরা উত্তরটাও 20% আমাদের মনেও আছে। তো শিক্ষার্থীরা এটা তোমরা আগের লেকচার দেখলে বুঝতে পারবে ইনশাল্লাহ। 24-এর খ নম্বরে বলেছে যে আমাদের অঙ্কের উদ্দীপক ছিল একদিন কোনো ক্লাসে অনুপস্থিত ও উপস্থিত শিক্ষার্থীর অনুপাত হচ্ছে 1:4। তার মানে অনুপস্থিত দলে 1 আর উপস্থিত দলে 4, এটা কিন্তু অনুপাত। এখন বলা হচ্ছে 5 জন শিক্ষার্থী বেশি উপস্থিত হলে অনুপস্থিত ও উপস্থিত শিক্ষার্থীর অনুপাত হতো 1:9। আচ্ছা, অনুপস্থিতের পরিমাণ যদি কখনো বেড়ে যায় তাহলে উপস্থিতির পরিমাণ কমে যায়। একইভাবে উপস্থিতের পরিমাণ যদি বেড়ে যায় তাহলে অনুপস্থিতের পরিমাণ কমে যায়। এখানে কিন্তু বেড়েছে, আমাদের বলেছে উপস্থিত বেশি হলে, তার মানে আগে যা উপস্থিত হতো সেখান থেকে, মানে ওই যে উদ্দীপকে যে উপস্থিতির তথ্য দেওয়া ছিল 1:4, সেই তথ্যে এখানে 5 জন বেড়ে গিয়েছে, মানে ওই অনুপাতের সাথে 5 মানটা বেড়ে গিয়েছে, যার জন্য আমাদের অঙ্কটা এখানে অনুপাতের মানটা ধরে নিয়ে ক্যালকুলেশন করাটা সুবিধা, তাহলে মান বের করতে সুবিধা হবে, আমরা তখন অঙ্ক সলভ করতে পারবো। তো ধরি এখানে উপস্থিত 24-এর ক, এখানে অনুপস্থিত ও উপস্থিত শিক্ষার্থীর অনুপাত, উপস্থিত শিক্ষার্থীর অনুপাত সমান 1:4। ধরি অনুপাতের সাধারণ রাশি ইকুয়াল x, ধরি অনুপাতের সাধারণ রাশি x, অতএব অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা x জন এবং উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা 4x জন। অতএব মোট শিক্ষার্থীর সংখ্যা সমান x যোগ 4x সমান 5x জন। তার মানে বুঝতেই পারতেছি আমরা x এর মানটা যখনই বের করতে পারবো তখন আমাদের অঙ্কটা সলভ হয়ে যাবে। তো আমরা এরপরে যেটা করব, আমাদের এখন এরপরে যে স্টেপে আমরা দিকে যাব সেটা হচ্ছে 1:9 দিকে যাব। তাহলে 5 জন শিক্ষার্থী বেশি উপস্থিত হলে অনুপস্থিত ও উপস্থিত শিক্ষার্থীর
অনুপাত হতো কত? আমরা এখন লিখব 5 জন শিক্ষার্থী, 5 জন শিক্ষার্থী বেশি হলে শর্তটি পাই। কি পাই তাহলে? তাহলে এর ক্ষেত্রে কমলে 5 কমে গেল অনুপাতের ক্ষেত্রে, আর এর ক্ষেত্রে 5 বেড়ে গেল, 4x + 5 বেড়ে গেল, সেই ক্ষেত্রে অনুপাত দাঁড়াচ্ছে 1:9। যাদের বুঝতে কষ্ট হচ্ছে তাদের জন্য আরেকটু পরামর্শ, আমার যখন অনুপস্থিতের পরিমাণ কমবে কখন? যখন উপস্থিত বেড়ে যাবে। তা আমাদের অঙ্কে বলে দিয়েছে যে 5 জন শিক্ষার্থী বেড়ে গিয়েছে, মানে উপস্থিত বেশি হয়েছে ক্লাসে। তাহলে এই যে উপস্থিত যে ছিল ওর সঙ্গে 5 যোগ হবে, আর যেহেতু এরা বেড়েছে তাহলে অনুপস্থিত দল থেকে 5 কমে যাবে। এই দুটো অনুপাত দিয়ে নতুন অনুপাত হবে 1:9। ওরা বলেছে 5 জন শিক্ষার্থী বেশি উপস্থিত হলে, 5 জন শিক্ষার্থী বেশি উপস্থিত হলে, 5 জন শিক্ষার্থী বেশি উপস্থিত হলে শর্তটি আমরা পাচ্ছি। তাহলে এর থেকে 5 অনুপস্থিত যে ছিল ওর থেকে 5 আরো কমে গেল, আর যেহেতু উপস্থিত বেড়েছে তাহলে এর সাথে 5 আরো যোগ হলো, আর তখন নতুন যে অনুপাতটা ছিল দেওয়া হয়েছে 1:9। তাহলে এখান থেকে আমাদের দেখো x এর মানটা বের হয়ে যাচ্ছে। তা আমরা এটাকে ভেঙে লিখি x - 5/4x + 5 = হচ্ছে 1/9। এখন আর গুণ করে দাও, আর গুণ করলে দেখো ক্যালকুলেশন হয়ে যাচ্ছে আমাদের 9x - 45 = হচ্ছে 4x + 5। x এর পদগুলোকে এক পাশে নিয়ে আসবো আমরা। 9x - 4x = 5 + 5 + 45 = হচ্ছে 50, বা 5x = হচ্ছে 50। অতএব x = হচ্ছে 50/5 সমান হচ্ছে 10। তাহলে আমরা x এর মান পেয়েছি 10। আমাদের চেয়েছিল যে মোট শিক্ষার্থীর সংখ্যা কত। আমরা মোট শিক্ষার্থীর সংখ্যা 5x রেখেছিলাম, ওইখানে x এর মানটা বসিয়ে দিলে অঙ্কটা শেষ হয়ে গেল। অতএব মোট শিক্ষার্থীর সংখ্যা, এই মোট শিক্ষার্থী কিন্তু অঙ্কটা ভালো করে পড়ে দেখো যে কি বলেছে আমাদের, যে টোটাল মোট শিক্ষার্থী বের করার জন্য তথ্য দিয়ে দিয়েছিল ওই 5কে তোমার কুলু হিসাবে, ওকে ব্যবহার করে তোমার কাছে পৌঁছাতে হয়েছে। তাহলে মোট শিক্ষার্থীর সংখ্যা ছিল 5x, তাহলে 5 × 10 জন সমান হচ্ছে 50 জন। তো আমরা অলরেডি আমাদের উত্তরের কাছে পৌঁছে গিয়েছি। এটা বেশ ইজি একটা অঙ্ক ছিল। এখানে অনুপস্থিত ও উপস্থিত, এখানে অনুপস্থিত ও উপস্থিত শিক্ষার্থীর অনুপাত এটা ছিল। আমরা অনুপাতের সাধারণ রাশি এখন ধরে নিয়েছি একটা x। অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা তাহলে হবে এই যে এটা 1x মানে হচ্ছে x, আর উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা হবে 4x। মোট শিক্ষার্থী 5x। 5 জন শিক্ষার্থী বেশি উপস্থিত হলে শর্তটি পাই আমরা, এটা ওরা আমাদের এই শর্ত দিয়ে বের করতে বলা হয়েছে। তো খ নম্বর অঙ্ক সলভ হলো, বেশ ইজি ছিল অঙ্কটা, আমরা একবার দেখলেই ইনশাল্লাহ অঙ্কটা করতে পারবো। আমরা এখন গ নম্বর অঙ্কের দিকে যাচ্ছি। গ নম্বর অঙ্কে আমাদের মোট শিক্ষার্থীর তথ্যটাকে কাজে লাগাতে হবে। আমরা গ নম্বর অঙ্কটা একটু পড়ে ফেলবো যে কি লেখা আছে গ নম্বর প্রশ্নে। গ নম্বর প্রশ্নে বলেছে মোট শিক্ষার্থীর মধ্যে ছাত্রীর সংখ্যার দ্বিগুণ অপেক্ষা 10 জন কম। মোট শিক্ষার্থীর মধ্যে ছাত্রীর সংখ্যার দ্বিগুণ অপেক্ষা 10 জন কম। আমি ক্লাসে অঙ্ক করার সময় একটা বেসিক বলেছিলাম, মান ধরে নেওয়ার একটা বেসিক, কিভাবে ধরে নিলে সুবিধা হয়। তো এক্ষেত্রে আমরাও ধরে নিতে পারতেছি। দেখো আমাদের যে অঙ্কটা এখানে আছে যে মোট শিক্ষার্থীর মধ্যে ছাত্রীর সংখ্যার দ্বিগুণ, এই ছাত্রীর সংখ্যার দ্বিগুণ যার সাথে র লাগানো থাকে তাকে ধরে নিলে সুবিধা হয়। যেমন দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, সেক্ষেত্রে তোমরা কিন্তু প্রস্থকে ধরে নাও। প্রস্থকে যদি ধরো x তাহলে দৈর্ঘ্য হয় 3x। আমরা এক্ষেত্রে ওই তথ্যটাকে অ্যাপ্লাই করব। মোট শিক্ষার্থীর মধ্যে ছাত্রীর সংখ্যার দ্বিগুণ অপেক্ষা 10 জন কম। তাহলে মোট শিক্ষার্থী, ওরা বলেছে ছাত্রীর সংখ্যার অনুপাত নির্ণয় করো। তাহলে আমাদের খ হতে যে তথ্যটাকে আমরা পেয়েছিলাম ওকে আগে কাজে লাগাবো। খ হতে পাই মোট
শিক্ষার্থীর সংখ্যা 50 জন, এটা আমরা খতে পেয়েছিলাম। এখন শর্ত দিয়ে ধরে নিব আমরা, যেহেতু আমাদের বলেছে মোট শিক্ষার্থীর মধ্যে ছাত্রীর সংখ্যা দ্বিগুণ অপেক্ষা, তাহলে আমরা ছাত্রীর সংখ্যা ধরে নিলাম, ধরি ছাত্রীর সংখ্যা p জন, অতএব ছাত্র সংখ্যা হচ্ছে ছাত্রীর সংখ্যার দ্বিগুণ অপেক্ষা 10 জন কম, 2p থেকে 10 জন কম, এ হলো ছাত্র সংখ্যা। তাহলে এই দুই সংখ্যা মিলে হচ্ছে 50 জন। প্রশ্ন মতে p প্লাস 2p মাইনাস 10 ইকুয়াল 50, বা 3p ইকুয়াল হচ্ছে 50 যোগ 10 সমান 60, বা p ইকুয়াল হচ্ছে 60/3, বা না অতএব দিয়ে একবারে ইকুয়াল হচ্ছে 20। পির মানটা আমরা অলরেডি পেয়ে গেলাম 20 জন। তাহলে ছাত্র পেয়ে গেছি, ছাত্রীও পেয়ে গেছি, অতএব ছাত্রীর সংখ্যা সমান 20 জন, আর ছাত্র সংখ্যা 2 গুণ 20 মাইনাস 10 সমান 40 থেকে 10 গেলে থাকে 30 জন। অঙ্ক কিন্তু এখানে থেমে নেই, আবার অনুপাত চেয়েছে এদের, বলতেছে ছাত্র ছাত্রীর সংখ্যার অনুপাত বের করতে বলা হয়েছে আমাদের, এদের অনুপাত কত হবে। তো অনুপাতের ক্ষেত্রে ওই শেষের লাইন একটু পড়ে নেবা, ছাত্র ছাত্রী আগে কে আছে, আগে ছাত্র না আগে ছাত্রী, তো আমরা দেখতেছি ছাত্র আগে আছে, তাহলে অতএব ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত 30:20 সমান 3:2। বুঝতেই পারছি আমরা, 0 0 কেটে গেল। তো এর মাধ্যমে আমাদের 24-এর গ নম্বরটা শেষ হলো। খুব সহজ একটা অঙ্ক ছিল। আমরা এখন 25 নম্বরে চলে যাব। 25 নম্বরে ক নম্বর আমি তোমাদেরকে শিখিয়েছি। 25 নম্বরে ক আর হচ্ছে 11 নম্বর অঙ্কটা হুবহু একই প্যাটার্নের ছিল। তারপর আমি একটু করব, কারণ আমার পরবর্তী স্টেপে 25-এর কটাকে ব্যবহার করতে হবে, এজন্য তোমাদের সাথে এটাও আমি একটু প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। তো শিক্ষার্থীরা মুছে ফেলি, খুব ইজি একটা অঙ্ক ছিল। আমরা এখন 25 নম্বরে যাচ্ছি। 25-এর ক নম্বর অঙ্কটা, 25-এর উদ্দীপকটা সবাই একটু পড়বো আমরা। দেখো সেখানে লেখা আছে কি আর কি আমাদের কাছে চাওয়া হচ্ছে, কি বের করতে বলা হয়েছে আমাদের। আশিক মিজান অনিকা ও অহনা, তোমাদের কেউ আছে না কি এই নামে? আশিক মিজান অনিকা ও অহনা মোট 19 মেলা টাকা, তো মোট হচ্ছে 1,95,000 টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করেন। অনেক টাকা, এই করোনার সময় এতগুলো টাকা পাওয়া খুব আসলে ভাগ্যের ব্যাপার। যাই হোক, তো আশিক মিজান অনিকা অহনা এত টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করে এবং 1 বছর শেষে 26,500 টাকা লাভ হয়। লাভ খুব বেশি হয়নি এদের, লাভের পরিমাণ কমে, ভাগযোগ করে নিলে অল্প টাকা থেকে যাবে। উক্ত ব্যবসায় মূলধনে আশিকের অংশ ইস্টু মিজানের অংশ দেওয়া, মিজানের অংশ ইস্টু অনিকার অংশ, এবং অনিকার অংশ অহনার অংশ দেওয়া আছে। বেশ জনবহুল এরা। মূলধনের সরল অনুপাত, এর অর্থ হচ্ছে এ দেখো এক আশিক আর মিজান দেখো প্রথমে 3, আবার মিজান পরে যে কিন্তু 4 হয়ে গিয়েছে। এই সরল অনুপাত বলতে বোঝানো আছে এই এক মিজান 2-3 বারই 2-3 রকম ভাবে আছে, ও সবগুলো ভাবকে একভাবে প্রকাশ করতে হবে। তো আমি ক নম্বর অঙ্কের দিকে যাই। মূলধনের সরল অনুপাত আমরা কিভাবে লিখবো দেখার চেষ্টা করি আমরা। পঁচিশের ক, এখানে আশিকের অংশ মিজানের অংশের অনুপাত আমি একটু কম লিখবো, ঠিক আছে? হলো না। আশিক ইস্টু মিজান সমান হচ্ছে 2:3, স্পেস রেখে দিয়ে লিখবা। এবার মিজান আসবে নিশ্চিত। মিজান মানে হচ্ছে দাড়ি পাল্লা, তাই না? মিজান শব্দের অর্থ
মিজান শব্দের অর্থ কিন্তু দাঁড়িপাল্লা, ঠিক আছে। মিজান আর অনিকা, মিজান ইস টু অনিকা সমান হচ্ছে 4:5। আবার অনিকা ইস টু হচ্ছে, অনিকার সাথে আসছে অহনা, অহনা, এদের দুইজনের অনুপাত দিয়েছে ওরা 5:6। এই সরল অনুপাত বলতে বোঝানো হচ্ছে এই সবগুলো মানকে আমাদের, দেখো ঝামেলা করতেছে ইনি আর উনি, আর ইনি আবার ঠিক আছে, দেখতে পাচ্ছ এই অনিকা কিন্তু এবারও যা এবারও তাই, শুধু একজন ঝামেলায় আছে মিজান সাহেব, ইনি আর ইনি এই দুই জায়গায় দুই রকম ভাবে আছে, এই ভাব ঠিক করতে হবে। তার মানে হচ্ছে সরল অনুপাত বলতে বোঝানো হচ্ছে সবগুলো মানগুলোকে একই ধারায় নিয়ে আসতে হবে। তাহলে এই 4কে এখানে গুণ করে দাও, 3কে এখানে গুণ করে দাও। গুণ তো একজনের সাথে করা যায় না, সবার সাথে করতে হয়। তাহলে একে যদি আমরা 4 দিয়ে গুণ করি তাহলে এটা হয় 8:12 হচ্ছে 12, 4 দ্বারা গুণ করে, 4 দ্বারা গুণ করেছো, আর একে গুণ করতে হবে বুঝতে পারতেছি 3 দ্বারা, তাহলে 12:2 হচ্ছে 15, 3 দ্বারা গুণ করে, এরপরে হচ্ছে এইটা, এইবার এখানে 15 হয়ে গেছে, এখানে তো 5 আছে, এখন উপায় নেই। এখন অনিকা যেহেতু এই দলে পড়তে গিয়ে 15 হয়ে গেছে, তাহলে যে কায়দায় 15 হয়েছে সে কায়দায় একেও 15 বানানোর জন্য যা দরকার তাই গুণ করে দেবো। এ যেহেতু 15 হয়ে গেছে, তাহলে একে 15 তৈরি করার জন্য কি গুণ করতে হবে? নিশ্চয় 3। তাহলে 15:2 হচ্ছে 18, 3 দ্বারা গুণ করে। তো আমাদের এই এখন মিজান সাহেব এ বাড়িতেও 12, এ বাড়িতেও 12, অনিকা এখানেও 15, এখানেও 15, সরল অনুপাত কিন্তু হয়ে গেছে। অতএব আশিক ইস টু মিজান ইস টু হচ্ছে অনিকা ইস টু অহনা, সরল অনুপাত এটার ক্ষেত্রে প্রথমে হচ্ছে এটা 8:12:15:18, এটা হচ্ছে সরল অনুপাত। 8, 12, 15, 18 মানে এদের মিক্স করে যে মানগুলো পেলাম আমরা। ক নম্বর অঙ্ক সলভ হয়ে গেল, এটা তোমরাও পারতে, খুব ইজি একটা অঙ্ক ছিল তোমাদের জন্য। খ নম্বর অঙ্কে বলেছে উক্ত ব্যবসায় প্রত্যেকের মূলধন নির্ণয় করো। এর অর্থ হচ্ছে এই অনুপাতগুলোর, এটা আমি করে দিব না নিশ্চিত, কারণ এই মানটাই ছিল হচ্ছে 11 নম্বরে। এই খ নম্বর আর 11 নম্বরের ভিতরে কোনো পার্থক্য নেই, এখানে এই কাজটা করা লাগতো। এরপরে ওইখানে ছিল 300 টাকা, আর এখানে আছে তোমার 1,95,000 টাকা। তার মানে অনুপাতগুলোর এখন যোগ করতে হবে। অনুপাতগুলোর যোগফল, এখান থেকে অনুপাতগুলো যোগ করলে কত আসে? 8 যোগ 12 যোগ 15 যোগ 18, 53। তাহলে অনুপাতগুলোর যোগফল যদি এখন করি আমরা, অনুপাতগুলোর যোগফল 8 যোগ 12 যোগ 15 যোগ 18 সমান 53 পেলে। তাহলে এখন প্রথমে আছে, মনে করো প্রথমে কে আছে তোমাদের এই দলে? প্রথমে আছে আশিক। তাহলে আশিক কত পাবে? আমি একটা দেখাই। আশিক পাবে 1,95,000 এর, আশিকেরটা হচ্ছে 8 বাই হচ্ছে 53। তাহলে 1,95,000 গুণ 8 ভাগ 53। তাহলে আশিক পাচ্ছে হচ্ছে 2,9,4,3,3,4 টাকা প্রায়। স্যার প্রায় কেন লিখেছি? তোমরা যারা ক্যালকুলেটর হাতে নিয়েছো সবাই বুঝতেই পারতেছো, দশমিকের পরে 9 আছে, এর জন্য প্রায় লেখা হচ্ছে। আচ্ছা, তো এটা যেখানে লেখা হলো ক্লাস চলা অবস্থায়
সবাই একটু মনোযোগ থাকার চেষ্টা করবা। বোনে বিভিন্ন রকম গান গায়, গানগুলো একটু কন্ট্রোল করার চেষ্টা করব। আমার বানানঠান ভুল গেছে নাকি? যাই হোক, যা বলতেছিলাম, তো এই ক্ষেত্রে যেটা দেখলাম আমরা, এখানে এই একইভাবে আশিকের মানটা বের করলে মিজানের মানটা বের করা যাবে, অনিকার মানটা বের করা যাবে, অহনার মানটাও বের করা যাবে। সবগুলো মান এখন বের করা সম্ভব। এই আর কি, বের করে দিয়ে ক্যালকুলেশন করলে আমাদের সলভ হয়ে যাবে, এটা আর কিছু নয়। এখন এরপরে যে কাজটা আমরা এখন করব সেটা হচ্ছে গ নম্বর প্রশ্নে চলে যাব। গ নম্বরটায় কি লেখা আছে সেটা একটু পড়ি। বছর শেষে লভ্যাংশে 60%, বছর শেষে লভ্যাংশে 60% উক্ত ব্যবসায় বিনিয়োগ করা হলো। তাহলে বছর শেষে লভ্যাংশে 60%, তাহলে বছর শেষে লভ্যাংশ দেখো আমাদের হয়েছিল 26,500 টাকা, তার আবার 60%। খেয়াল করতেছো তোমরা? 26,500 টাকা 60% তোমাদের আগে বের করে নিতে হবে। তাহলে আমরা এখন গ নম্বর অঙ্কে চলে যাব। আমি তোমাদের এত সময় খ নম্বর অঙ্কটা সলভ এর ভিতর দিয়েই করে দিয়েছিলাম, ক শুরু করেছিলাম, ভিতর দিয়ে কিভাবে খ নম্বর অঙ্ক হয়ে গেল। আমরা এখন গ নম্বর দিকে চলে যাচ্ছি। গ নম্বরটা, গ নম্বরে আমাদের অনুপাতগুলো লাগবে 8, 12, 15, 18। যেহেতু অহনা আর আশিকের তথ্য চেয়েছে আমাদের এখানে, 25-এর গ, ক হতে পাই, ক হতে পেয়েছিলাম আশিক, মিজান, অনিকা, ও অনিকা ও অহনার, অনিকা ও অহনার সরল অনুপাত 8:12:15:18। এই হলো তথ্যগুলো, এটা আমরা ক হতে পেয়েছিলাম। এরপরে যেটা লাগবে আমাদের, দেওয়া আছে 1 বছর শেষে এত টাকা লাভ হয়, এক বছরে লাভের পরিমাণ দেওয়া আছে 26,500 টাকা। 1 বছরে লাভ হয় 26,500 টাকা। এই লাভটা সবার মিলেই হয়। এরপরে চেয়েছে আমাদের বছর শেষে লভ্যাংশের 60% বিনিয়োগ করা হলো। লভ্যাংশের 60% সমান 26,500 এর 60%। তাহলে 26,500 এর 60 ভাগ হচ্ছে 100, শূন্য কেটে গেল। তাহলে এখান থেকে থাকতেছে আমাদের 26,000 শূন্য গুণ 6, 15,900 টাকা। তাহলে টাকা থেকে যাচ্ছে কত আমাদের এখন সেটা লাগবে, 15,900 টাকা থেকে যাচ্ছে আমাদের এখান থেকে। তাহলে অবশিষ্ট লভ্যাংশ, অতএব অবশিষ্ট লভ্যাংশ সমান 26,500 বিয়োগ 15,900 টাকা। বিয়োগ করলে থাকতেছে 10,600 টাকা। তো শিক্ষার্থীরা এই 10,600 টাকা দেখো, এই 10,006 টাকা থেকে যাচ্ছে আমাদের, বলেছে বছর শেষে লভ্যাংশের 60% উক্ত ব্যবসায় বিনিয়োগ করা হলো। লভ্যাংশের 60%, তাহলে এই লভ্যাংশের 60% কিন্তু 10,600 টাকা। লভ্যাংশ ছিল কিন্তু আমাদের 26,500, আর 60% হচ্ছে এইটা ছিল 15,900 টাকা লভ্যাংশ 60%।
তাহলে এবার সেখান থেকে অবশিষ্ট থেকে যাচ্ছে কত, এখন অবশিষ্ট কেন লাগবে এবার পড়ি শোনো। অবশিষ্ট লভ্যাংশ মূলধনের সরল অনুপাতে বিভক্ত হলে মূলধনের সরল অবশিষ্ট লভ্যাংশ, তাহলে এর থেকে যেটা বাদ দিচ্ছি আমরা সেটা হচ্ছে আমাদের অবশিষ্ট লভ্যাংশ। এই যে লভ্যাংশটা আমরা পাচ্ছি এখান থেকে, লভ্যাংশ আর মুনাফা তো 100% একই জিনিস। লভ্যাংশ যাকে বলে, মুনাফা মানে লাভও তাকে বলে। তো মুনাফা শব্দটা আমরা এখন ব্যবহার করি, লভ্যাংশ ব্যবসার ক্ষেত্রে ব্যবহার করা হয়, ব্যাংকের ক্ষেত্রে মুনাফা ব্যবহার করি আমরা, যেহেতু এটা ব্যাংকের তথ্য নয় ব্যবসার ক্ষেত্রে, এজন্য লভ্যাংশ ব্যবহার করেছে। যাই হোক, অবশিষ্ট লভ্যাংশ মূলধনের সরল অনুপাতে বিভক্ত হলে অহনা ও আশিকের লভ্যাংশে কে কত টাকা বেশি লাভ পাবে। তাহলে আমাদের এখান থেকে লাগবে হচ্ছে অহনা আর আশিক। আমাদের এখানে তথ্য দিয়েছে অহনা, তাহলে অহনা কোথায় আছে, এখানে শেষে, আর আশিক আছে প্রথমে। তাহলে আশিক আর অহনার তথ্য আমাদেরকে বের করতে হবে। তাহলে আশিক পাচ্ছে কত, অতএব অনুপাতগুলোর যোগফলটাও লাগবে আমাদের। এখানে অনুপাতগুলোর, আমাদের যে অনুপাতগুলো ছিল তার যোগফল ছিল 53, আমি সেটা লিখিনি, খ হতে পাই, এখানে একটু লিখে আসতে হবে শিক্ষার্থীরা। খ হতে অনুপাতের যোগফল 53। যদি কেউ এখানে লিখে নাও যে অনুপাতগুলোর যোগফল করিনি, তাও করা যাবে, সমস্যা না। তাহলে এখন আমাদের প্রথমে আশিক পাবে, আশিক পায় কত টাকা, 10,600 এর আশিকের ভাগে ছিল হচ্ছে 8, আর মোট 53 ছিল। তাহলে আশিক পাচ্ছে আমাদের এখান থেকে হচ্ছে 10,600 গুণ 8 ভাগ 53, 1600 টাকা। এরপরে হচ্ছে আশিক, এটা আমরা বের করেছি। এরপর যেটা বের করব ওই যে অহনা, অহনা পায় 10,600 এর, অহনার ক্ষেত্রে ফলাফল ছিল অনেক বেশি, 18/53। তাহলে 10,600 গুণ 18 ভাগ 53, 3600 টাকা। ওনারা থেমে নেই, এরপর আরো একটা উক্তি করে দিয়েছে। সে উক্তিটা ছিল হচ্ছে যে অহনা ও আশিকের লভ্যাংশের মধ্যে কে কত টাকা বেশি লাভ পাবে। তো দেখতেই পাচ্ছ যে অহনা একটু বেশি আর আশিক একটু কম, তাহলে সেটা বের করতে বলা হয়েছে যে মধ্যে কে কত টাকা বেশি লাভ পাবে। তাহলে অতএব অহনা বেশি লাভ পাবে 3600 বিয়োগ 1600 টাকা। তাহলে 0 0 আরো 0 2000 টাকা। তো শিক্ষার্থীরা, আমরা যেটা এখান থেকে বের করলাম, আমাদের চেয়েছিল কে কত টাকা বেশি লাভ পাবে। তাহলে ও তো পাচ্ছেই না, বেশি লাভ পাচ্ছে অহনা, আশিকের থেকে অহনা বেশি পাচ্ছে হচ্ছে তোমার 2000 টাকা বেশি পাচ্ছে। আশিকের থেকে অহনা, মানে অহনা বেশি লাভ পাবে 2000 টাকা। এর মাধ্যমে 3টা সৃজনশীল